হ্যালো বন্ধুরা, আমার নাম জুমাইরা জ্যোতি। আমি বাংলাদেশের একজন মেয়ে। আজকে আমি তোমাদেরকে যে গল্পটা বলব সেটা আমার শ্বশুরমশাইকে নিয়ে। আমার স্বামী বিদেশ চলে যাওয়ার পর শ্বশুরমশাই আমার সাথে যা করতেন, আমার আজকের গল্পে তা তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, আশা করি তোমরা আমার পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনবা, নিশ্চয়ই অনেক মজা পাবা। তাহলে চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যায়। বন্ধুরা, আমার জীবনটা ছিল আর 10টা সাধারণ মেয়ের মতোই। বাবা মায়ের আদরে বড় হয়েছি। সবাই বলতো আমার চেহারায় নাকি মায়া আছে আর আমার হাসিটা নাকি মন ভালো করে দেয়। পড়াশোনা শেষ করার পরই নুমান বিল্লার সাথে আমার বিয়ে হয়। নুমান খুব ভালো মনের একজন মানুষ। বিয়ের পর ভালোবাসায় আর আদরে ভরিয়ে রেখেছিল আমাকে। আমাদের সংসারটা ছিল সুখের এক চিলতেনির। আমার শ্বশুর নাজিউল্লাহ সাহেব আর শাশুড়ি সাজিলা বেগম ও আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন। দেবর ইকরামুজ্জামান আর ননদ নরিফাও ছিল বন্ধুর মতো। সব মিলিয়ে একটা স্বপ্নের জীবন। বিয়ের ঠিক 2 বছরের মাথায় আমাদের ঘর আলো করে এলো আমার মেয়ে সোহানা। সোহানাকে পেয়ে আমাদের পরিবারে আনন্দের বন্যা বয়ে গেল। কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হল না। পরিবারের আর্থিক সচ্ছলতার কথা ভেবে নুমান বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিল। মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু আমি জানতাম আমাদের ভবিষ্যতের ভালোর জন্যই এই ত্যাগ স্বীকার করতে হবে। নুমানকে বিদায় জানানোর দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোর একটা। চোখের জল আটকে রেখে তাকে বলেছিলাম, তুমি কোনো চিন্তা করো না, আমি সবাইকে নিয়ে ভালো থাকব। নুমান বিদেশ চলে যাওয়ার পর প্রথম সব ঠিকই ছিল। শ্বশুর শাশুড়ি দেবর ননদ সবাই আমার খেয়াল রাখত। সোহানাকে নিয়ে আমার দিনগুলো কেটে যাচ্ছিল। আমি আমার শ্বশুরকে নিজের বাবার মতোই দেখতাম। তার প্রতিটি কথা আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করতাম। শাশুড়ি মাও আমাকে রান্নাবান্না থেকে শুরু করে সংসারের সব কাজে সাহায্য করতেন। আমাদের পরিবারে একটা শান্তির পরিবেশ ছিল। আমি ভাবতাম নুমান কাছে না থাকলেও তার পরিবার তো আমার পাশেই আছে। কিন্তু আমি বুঝতে পারিনি এই শান্তির আড়ালেই ঘনিয়ে আসছিল এক কালো মেঘ। আমার ননদ নরিফার মনে যে কি ছিল তা আমি প্রথমে বুঝতে পারিনি। সে আমার সাথে খুব ভালো ব্যবহার করত, কিন্তু তার চোখে দৃষ্টিতে মাঝে মাঝে আমি একটা অদ্ভুত হিংসার ঝলক দেখতে পেতাম। আমি বিশ্বাসটাকে খুব একটা বার্তা দিতাম না। ভাবতাম হয়তো আমার মনের ভুল, কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারলাম আমার এই ধারণাটা ভুল ছিল। আমার নন্দের মনের মধ্যে জমে থাকা সামান্য ঈর্ষাই যে আমার জীবনটাকে একটা সময় নরকে পরিণত করবে, তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমার ননদ নুডিফা হয়তো ভাবত আমি আসার পর থেকে বাড়ির সবাই আমাকে বেশি ভালোবাসে। বিশেষ করে তার বাবা অর্থাৎ আমার শ্বশুর আমার প্রশংসায় পঞ্চমুখ থাকতেন। হয়তো এটাই তার সহ্য হতো না। সে আমার খুব ধরার জন্য সব সময় মুখিয়ে থাকত। আমি কি করছি, কোথায় যাচ্ছি, কার সাথে কথা বলছি, সব বিষয়ে তার ছিল তীক্ষ্ণ নজর। আমি প্রথমে বিষয়টা স্বাভাবিকভাবেই নিয়েছিলাম, কিন্তু দিন দিন তার নজরদারিটা আমার কাছে অস্বস্তিকর মনে হতে লাগল। সে আমার প্রতিটি কাজের ভুল ব্যাখ্যা করে আমার শ্বশুর শাশুড়ির কাছে বলতে শুরু করল। আমার স্বামী নোমানের সাথে যখন ভিডিও কলে কথা বলতাম, নুডিফা আশপাশেই ঘুরঘুর করত। আমি কি বলছি, নুমান কি বলছে, সব শোনার চেষ্টা করত। এরপর সে আমাদের কথার খণ্ডিত অংশকে ফুলিয়ে ফাঁপিয়ে আমার শাশুড়ির কাছে বলত। শাশুড়ি মা প্রথমে বিশ্বাস না করলেও একই কথা বারবার শোনার পর তার মনেও সন্দেহের বীজ নানা বাঁধতে শুরু করল। আমার শ্বশুর নাজিউল্লাহ সাহেব ছিলেন খুব সহজ সরল মানুষ। তিনি তার মেয়েকে খুব বিশ্বাস করতেন। তাই নুডিফা যখন তার কাছে আমার নামে কিছু বলত, তিনি সেটাই বিশ্বাস করতে শুরু করলেন। ধীরে ধীরে আমার শ্বশুরের আচরণেও আমি পরিবর্তন লক্ষ্য করলাম। তিনি আগের মতো আমার সাথে মন খুলে কথা বলতেন না। একটা দূরত্ব বজায় রেখে চলতেন। প্রায়ই আমাকে নানা বিষয়ে প্রশ্ন করতেন, যার মধ্যে একটা সন্দেহের সুর থাকত। আমি বুঝতে পারছিলাম কেউ একজন তার কান ভারী করছে, কিন্তু সেটা যে আমারই ননদ তা আমি পুরোপুরি নিশ্চিত হতে পারছিলাম না। আমার সরল মন কিছুতেই বিশ্বাস করতে চাইছিল না যে ননদ আমার সাথে বন্ধুর মতো মিশত সেই আমার এত বড় ক্ষতি করতে পারে। আমার জীবনে সে রহস্যময় আর কষ্টের অধ্যায়ের শুরুটা হয়েছিল। এভাবেই একটা সুখী পরিবারে কিভাবে সন্দেহের বিষ ছড়িয়ে পড়তে পারে তা আমি নিজের জীবন দিয়ে উপলব্ধি করতে শুরু করেছিলাম। আমি জানতাম না সামনে আমার জন্য কি ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে। আমি শুধু মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকতাম আর আমার বিশ্বাস আর সততার উপর ভরসা রেখেছিলাম। আমি জানতাম সত্য একদিন প্রকাশ পাবেই, কিন্তু সেই দিনটা যে এত সহজে আসবে না তা আমার জানা ছিল না।
পরিবারের মধ্যে আমার অবস্থানটা দিন দিন কেমন জন্য বদলে যাচ্ছিল। যে শ্বশুর আমাকে মেয়ের মতো দেখতেন তার চোখে আমি এখন সন্দেহের ছায়া দেখতে পেতাম। তিনি একদিন আমাকে ডেকে বললেন, বোমা, নুমান তো বাড়িতে নেই, তাই একটু সাবধানে চলাফেরা করবে, মানুষের মুখ তো আর বন্ধ করা যায় না। আমি তার কথার আসল অর্থ বুঝতে না পেরে বললাম, বাবা, আমি তো সবসময় সাবধানেই থাকি। কোনো সমস্যা হয়েছে কি? তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, না কিছু না। তাও বললাম। তার এই কথাগুলো আমার মনের মধ্যে একটা কাঁটা আর মতো বিঁধে রইল। আমার ননদ নুডিফার ষড়যন্ত্রের জালটা ধীরে ধীরে আরও মজবুত হচ্ছিল। সে আমার প্রত্যেকটা পদক্ষেপকে ভুলভাবে ব্যাখ্যা করে আমার শ্বশুর শাশুড়ির সামনে তুলে ধরছিল। আমি যদি একটু সেজেগুজে থাকতাম, সে শাশুড়িকে গিয়ে বলতো, মা দেখেছ ভাইয়া বাড়িতে নেই, আর ভাবির সাজগোজ দেখো কার জন্য এত সাজে গিয়ে জানে। আমি যদি ফোনে আমার কোনো বন্ধুর সাথে হাসাহাসি করে কথা বলতাম, সে আমার শ্বশুরকে গিয়ে বলতো, বাবা, বৌমা তো সারাদিন ফোনে কার সাথে যেন হাসাহাসি করে কথা বলে, আমাদের তো কিছুই বুঝতে দেয় না। এইসব কথা শুনে আমার শাশুড়িও কেমন যেন হয়ে গেলেন। তিনি এখন কথায় কথায় আমাকে খোঁটা দিতে শুরু করলেন। একদিন রান্না করতে গিয়ে তরকারিতে একটু লবণ বেশি হয়ে গিয়েছিল। শাশুড়ি মা সবার সামনে আমাকে উদ্দেশ্য করে বললেন, যার মন ঠিক থাকে না তার রান্নাবান্নাও ঠিক হয় না। আমি তার এই কথায় খুব কষ্ট পেলাম, কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারলাম না। শুধু নীরবে চোখের জল ফেললাম। আমার মেয়ে সোহানা হয়তো আমার কষ্টটা বুঝতে পারত, তাই সে আমার আঁচল ধরে চুপচাপ বসে থাকত। আমার দেবর একরামুজ্জামান ও নুডিফার কথায় প্রভাবিত হতে শুরু করল। সে আগে আমার সাথে বন্ধুর মতো কথা বলত, এখন সে আমাকে এড়িয়ে চলে। বাড়িতে একটা গুমোট পরিবেশ তৈরি হলো, সবাই আমার সাথে কথা বলে, কিন্তু সেই কথায় আগের মতো আন্তরিকতা নেই। সবার চোখে মুখে একটা অদৃশ্য সন্দেহের দেয়াল। আমি একা হয়ে যাচ্ছিলাম। আমার স্বামী নুমানের সাথে যখন কথা বলতাম, তখনও আমি স্বাভাবিক থাকার চেষ্টা করতাম। আমি চাইতাম না আমাদের ভেতরের এই সমস্যার কথা সে জানতে পেরে কষ্ট পাক। কিন্তু আমার এই চেষ্টাও ব্যর্থ হলো। নুরিফার আমার শাশুড়ি মিলে নুমানকেও আমার বিরুদ্ধে বলতে শুরু করল। তারা তাকে বোঝানোর চেষ্টা করল যে আমি তার অনুপস্থিতির সুযোগ নিয়ে উচ্ছৃঙ্খল জীবন যাপন করছি। নুমান প্রথমে তাদের কথা বিশ্বাস করতে চায়নি। সে আমাকে ফোন করে জিজ্ঞেস করল, জ্যোতি, বাড়িতে কোনো সমস্যা হয়েছে? মা আর নুডিফা তোমার নামে এসব কি বলছে? আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে এগুলো সব ভুল বোঝাবুঝি, কিন্তু দূর প্রবাসে বসে থাকা একজন মানুষের পক্ষে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তা বোঝা খুব কঠিন ছিল। নুমানের মনেও ধীরে ধীরে সন্দেহের বীজ দানা বাঁধতে শুরু করল। তার গলার স্বরে আমি আগের সেই বিশ্বাস আর ভালোবাসা খুঁজে পেতাম না। সে এখন আমাকে নানা ধরনের প্রশ্ন করত। আজ কোথায় গিয়েছিলে, কার সাথে কথা বলেছ? তার এই প্রশ্নগুলো আমার বুকে তীরের মতো বিদ্ধ। যার ভালোবাসার উপর ভরসা করে আমি সব প্রতিকূলতা মোকাবেলা করার স্বপ্ন দেখতাম, সেও আমাকে অবিশ্বাস করতে শুরু করেছে। এই কষ্টটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম আমার বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমাকে আমার স্বামীর কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, এই পরিবার থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। কেউ উঠে পড়ে লেগেছে, কিন্তু কে বা কারাই এর পেছনে আছে তা আমি স্পষ্ট করে বুঝতে পারছিলাম না। আমার মন বলছিল এর পেছনে আমার ননদ নুডিফারই হাত আছে, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না। আমি কিভাবে সবাইকে বোঝাবো যে আমি নির্দোষ? এইভাবে সন্দেহের জালে জড়িয়ে আমার দিনগুলো কাটতে লাগল। প্রতিটি মুহূর্ত আমার কাছে অসহ্য মনে হতো। রাতে ঘুমাতে পারতাম না। সারাক্ষণ একটা অজানা ভয় আর আশঙ্কায় আমার মনটা ছেয়ে থাকত। আমি শুধু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতাম যেন তিনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন এবং আমার সম্মান রক্ষা করেন। আমি জানতাম আমার পথটা খুব কঠিন, কিন্তু আমি হার মানতে রাজি ছিলাম না। আমাকে আমার সততা প্রমাণ করতেই হবে। আমার মেয়ের ভবিষ্যতের জন্য, আমার ভালোবাসার জন্য। আমার জীবনের আকাশটা যে এতটা কালো মেঘে ঢেকে যাবে তা আমি কখনো কল্পনাও করিনি। যে বাড়িতে আমি একদিন বধূ সেজে এসেছিলাম, অফুরন্ত স্বপ্ন নিয়ে, সেই বাড়ির দেয়ালগুলোই এখন আমার কাছে খাঁচা। মনে হতে লাগলো আমার ননদ নুরিফার ছড়ানো বিষাক্ত কথাগুলো পুরো পরিবারে এমনভাবে ছড়িয়ে পড়েছিল যে আমার প্রতিটি নিঃশ্বাস নেওয়া হবে না। অপরাধের শামিল হয়ে দাঁড়িয়েছিল আমার শ্বশুর শাশুড়ির চোখে মুখে সারাক্ষণ থাকত নেদোবেরি আর সন্দেহের ছাপ। একদিন আমার মেয়ে সোহানার খুব জ্বর। আমি তাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। আমার শাশুড়ি এসে বললেন, একা একা কোথায় যাচ্ছ? ইকরামুজ্জামানকে সাথে নিয়ে যাও। আমি বললাম, মা, ও তো ওর কাজে ব্যস্ত, আমি একাই পারব। আমার কথা শেষ হতে না হতেই তিনি ধমক দিয়ে উঠলেন,
বেশি বাড়াবাড়ি করবে না, যা বলছি তাই শোনো। একা একা বাইরে যাওয়ার এত শখ কেন? তার কথায় আমি এতটাই অবাক আর কষ্ট পেলাম যে আমার মুক্তি আর কোনো কথা বের হলো না। অথচ এক সময় এই মানুষটাই আমার উপর সবচেয়ে বেশি ভরসা করতেন। নুমানের সাথে আমার সম্পর্কটা দিন দিন আরও খারাপ হচ্ছিল। সে এখন আর আগের মতো নিয়মিত ফোন করত না। ফোন করলেও তার কথায় থাকত শুধু কৈফিয়ত চাওয়ার সুর। সারাদিন কি করো, বাড়ির বাইরে যাও না তো? আমার মা বাবার খেয়াল রাখছ তো? তার এই প্রশ্নগুলো শুনে আমার মনে হতো সে আমাকে তার স্ত্রী নয়, বরং একজন অপরাধী মনে করছে। আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে তোমার পরিবার যা বলছে তা সত্যি নয়, আমাকে বিশ্বাস করো। কিন্তু আমার কথা তার কানে পৌঁছাত না। সে বলতো, আমার বাবা মা আর বোন কখনো মিথ্যে বলতে পারে না। নিশ্চয়ই তোমার মধ্যে কোনো সমস্যা আছে। আমার ননদ